যে ধান্যগ্রামের জন্মকথা আগের দিন আপনাদের বলছিলাম, সেই ধান্যগ্রামে বেশ কয়েকবার বেশ কিছু মজার ঘটনা ঘটেছে। সবটাই হয়তো সবার পক্ষে মজার নয়। আমার পক্ষে সেগুলো খুব মজার মনে হয়েছিল সেই সময়ে আমার ছেলে বয়সে। একদিনের কথা মনে পড়ে, সেদিন রাত্রিবেলা আমরা সবাই ধান্যগ্রামে অনেক আত্মীয় স্বজন সবাই রাত্রিবেলা রয়েছি। আমাদের ওই ধান্যগ্রামে ৩টি কুকুর ছিল। তার মধ্যে ২টি কুকুর একটু চঞ্চল প্রকৃতির, আর আরেকটি কুকুর যেটি সবচেয়ে বয়স্ক, তার নাম বাঘা, সে একটু গম্ভীর প্রকৃতির এবং অকারণ ডাকা তার স্বভাব ছিল না। সেই জন্য যখন বাঘা রাত্রিবেলা কোনো কারণে চিৎকার করত, তখন পিসমশাই টর্চ নিয়ে এবং বন্দুক নিয়ে বাইরে বেরোতেন দেখার জন্য। কেননা যে হুড়ারের কথা বলেছিলাম, তারা তখনও মাঝে মাঝে ময়ূরাক্ষী পেরিয়ে এই গ্রামে হানা দিত, ধান্যগ্রামে, এবং যা পায় হাঁস মুরগি বা ছাগল ইত্যাদি নিয়ে পালাতো। তো সুতরাং এবার একটু সতর্ক থাকতেই হতো। তো সুতরাং যখন বাঘা ডাকছে, তখন ধরে নিতে হবে যে কিছু একটা উল্লেখযোগ্য ঘটছে। পাখিদের চিৎকারে তত উনি মনোযোগ দিতেন না। তো একদিন রাত্রিবেলা আমি ছিলাম, তখন ভীষণভাবে বাঘা ডাকছে, মানে খুব উত্তেজিতভাবে ডাকছে। তো পেশমশাই এই ব্যাপারে তার অভিজ্ঞতা প্রখর, তিনি বাইরে একটু দরজা খুলে উঁকি দিয়ে বললেন যে মনে হচ্ছে ঘোড়ার এসছে। তো আমার দাদা, আমার পিস্তত দাদা, প্রসঙ্গকে বলে রাখি যে শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রের নাম অশোকতরু বন্দ্যোপাধ্যায়, যিনি রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত শিল্পী। সেই অশোকতরুরই বাবা শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়, এবং অশোকতরুর ছোট ভাই তখন তার ডাকনাম বুড়ো। সেই দাদা আমার থেকে অনেকখানি বড়, কিন্তু তিনিও তখন একদম তরুণ বয়স্ক। তো ওই রাত্রিবেলা বাঘার ডাক শুনে পিসমশাই বেরিয়ে গেলেন সঙ্গে তার ছোট ছেলেকে নিয়ে এবং বন্দুক নিয়ে। আর আমার কাছে আরেকটি বন্দুক, আমি তখন জানতাম না যে সেই বন্দুকে কোনো গুলিও নেই। সেই বন্দুকটি ব্যবহার করার জন্য উনি আমার কাছে রেখে যাননি, কিন্তু উনি বলে গেলেন যে আমার ডাক নাম বুবুল। তিনি বলে গেলেন, বুবুল, এখন বাকি সবাই মহিলা, তাদের সবাইকে পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু তোরই থাকলো। আমার তখন সম্ভবত ৮ বা ৯ বছর বয়স। তো এই দায়িত্ব আমার প্রতি অর্পিত হওয়াতে আমি খুবই গর্ব অনুভব করলাম, বিশেষ করে সেটি বন্দুক সহযোগে। পিসমশাই আমাকে শস্ত্রধারী শান্ত্রী হিসেবে রেখে গেলেন আমার বাড়ির মহিলাদের রক্ষা করবার জন্য। সে গর্বের আমার কোনো আর তুলনা করা চলে না। তো খানিকক্ষণ পরে একটি বন্দুকের আওয়াজ শোনা গেল, এবং পরে জানলাম পিসমশাই সেটি হুড়ারটিকে মারবার জন্য চালাননি, হুড়ারটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য চালিয়েছিলেন। এবং বাঘা অনেক দূর অব্দি ওই হুড়ারটিকে প্রবল বিক্রমে তাড়া করে গিয়েছিল। সেদিনের রাত্রির ঘটনা আমার কেন মনে আছে এত ভালো করে জানি না। সম্ভবত আমার প্রথম যে কাঁধ চওড়া হলো বন্দুক হাতে শান্তির ভূমিকায়, সেটাই সম্ভবত আমার স্মৃতিতে রক্ষিত হয়ে আছে। এবং হুড়ার আমি সামনে থেকে, অত কাছ থেকে হুড়ারের আক্রমণ দেখিনি, শুনিনি, সেটাও একটা কারণ। সব মিলিয়ে এটা আমার কাছে একটা বেশ মজার ঘটনা হয়ে আছে। আরেকটি ঘটনা, ধান্যগ্রামের আরেকটি স্মৃতি আপনাদের বলি, বলেই ধান্যগ্রামের আলোচনা আমরা শেষ করব। আরেকটি হচ্ছে যে এই যে অনেকখানি চাষের জমি, সেই চাষের জমি ছিল, আগেই বলছি ৭০০ একর জমি, অনেকখানি ছড়ানো। সেই জমিতে যখন ধান চাষ হতো, সেই ধান যখন পেকে যেত, সেই ধান আশেপাশের গ্রাম থেকে লোকেরা, তাদের চোর বলুন, ডাকাত বলুন, যা বলুন, তারা লুট করতে আসতো। তাই জন্য ওই ধান পাহারা দিতে হতো। বেশিরভাগ সময় ধান পাহারা দেওয়ার জন্য আলাদা করে লোক নিয়োগ করা হতো। কিন্তু একবার সেই সময়, তখন গ্রীষ্মের ছুটি, শীতে পুজোর ছুটি, ধান পাকার সময়, তো সেই সময় আমি ছিলাম ওখানে। তখন আমি একটু বড় হয়েছি, আমার তখন কৈশোর উত্তীর্ণ একটা বয়স। তো আমার এই দাদা, যার কথা আগেই বললাম, বুড়ো দাদা, তো বুড়ো দাদা
আর আমি ওই রাত্রিবেলা একদিন ধান পাহারা দেওয়ার দায়িত্ব পেলাম। তার কারণ সেদিন ইউজুয়াল যে পাহাড় দেওয়ার লোক সে সেদিন আসেনি, সেই জন্য পিসমশাই আমাদেরই পাঠালেন যে তোরা গিয়ে ওই গ্রামে ওই মাঠের মধ্যে ধান পাহারা দে। আমরা চলে গেলাম। ওখানে একটি তাঁবু খাটানো থাকে সব সময়, তার মধ্যে একটি দড়ি বোনা খাটিয়া, সেই ওইরকম দুটি খাটিয়াতে আমরা দুজন শোবো এবং সঙ্গে বন্দুক, টর্চ ইত্যাদি। এবং মোটামুটিভাবে ওখানে লোক আছে জানলে আর চোর ডাকাতরা আসতো না। কিন্তু সেদিন আমাদের মানে বুড়ো দাদার দুর্ভাগ্যক্রমে এবং আমার সৌভাগ্যক্রমে সেদিন ওই চোর বা ডাকাতের দল তারা হানা দিয়েছিল এবং বাধ্য হয়েই আমাদের সেই তাঁবুর আশ্রয় ছেড়ে বাইরে বেরোতে হয়েছিল, টর্চ ফেলতে হয়েছিল, বন্দুক শূন্যে একবার দুবার ফায়ার করতে হয়েছিল এবং তাতেই তারা পালায়। তো সেটিও আমার বেশ একটা রোমাঞ্চকর ঘটনা বলে মনে হয়েছিল। সব মিলিয়ে ধান্যগ্রাম ধান্যগ্রাম আমার স্মৃতিতে কত রকমভাবে যে অম্লান হয়ে আছে সে আর বলবার মতো নয়। এতটা ব্যক্তিগত ভালো লাগা হয়তো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো না, কিন্তু আপনাদের কারুর যদি কোনো আত্মীয় স্বজনের এরকম কিছু থেকে থাকে, গ্রামের বাড়ি, দেশের বাড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভালো লাগাটা কেন হয়, কোন পর্যায়ের হয়। আবার হয়তো কোনোদিন আরো কোনো মজার গল্প মনে পড়লে আসবো। আজকের মতো এটুকুই শেষ করলাম। পরের দিন থেকে আমরা আবার নতুন একটি বিষয়ের মধ্যে যাব। হয়তো রবীন্দ্রনাথ আমার যে পছন্দের বিষয় সেখানেও ফিরতে পারি, অথবা অন্য কোনো বিষয় নিয়েও আমরা কথা বলতে পারি। অন্য একটি পর্যায়ে পরের দিন কথা হবে। নমস্কার।